গল্পর নাম ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। ভালোবাসতে ভালো লাগে। লেখিকা লাকি। গল্পের প্রথম অংশ। আমার ফুলসজ্জার ঘরটা এত সুন্দর সাজানো হয়েছে যা বলার মতো না। দেখেই খুশি হয়ে গেলাম। যদিও বরটা রাক্ষস আর একটা অসহ্য, কিন্তু বর্মন মতো হয়নি, তাই বলে নিজের ফুলসজ্জাতে সেলফি তুলব না। যদিও এখনো বিরক্ত লাগছে। এই বিয়ে করাটা আমার অনেক বড় ভুল হয়েছে। উফ, যাই হোক, বিয়ে হয়ে যেহেতু গেছে এখন এত চিন্তা করে লাভ তো হবে না। আমি বরং ওই রাক্ষস বর আসার আগে সেলফি তুলে নিই। বিয়েতে কোনো সেলফিও তোলা হয়নি। সবাই জিজ্ঞেস করবে পিক দে। আমি তাড়াতাড়ি নিজের ফোনটা বের করে ছবি তুলতে লাগলাম। উফ, কি কিউট পিক আসছে। শুধু যদি বরটা একটু নিজের মন মতো হতো তাহলে ওর সাথেও সেলফি তোলা যেত। এই ছেলের সাথে আমি কিভাবে থাকব, যেভাবে আমাকে অপমান করতে থাকে ভেবেই আমি রাগে ফুলে উঠতে লাগলাম। কিন্তু নিজেকে জোর করে শান্ত করে নিলাম। তারপর এক মুখ হাসি নিয়ে আবার সেলফি তুলতে লাগলাম। ফুল দিয়ে সাজানো বিছানার সাথে অনেক ছবি তুলতে লাগলাম, বিভিন্ন পোজে। ঘোমটা দিয়ে ঘোমটা খুলে পাউট করে। হঠাৎই মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সেই কেউ আর কেউ না, ইথান। ও এসে গেছে। আমার মুখ থেকে হাসি উবে গেল। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে পিছন ফিরে তাকালাম। এথান আমার একটু পিছনেই দাঁড়িয়ে আছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে অনেক রেগে আছে। কিন্তু তাতে আমার কি। আমি মুখ ঘুরিয়ে নিয়ে আবার সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু এখন সহজভাবে তুলতে পারছি না। হাত কাঁপছে। ওকে দেখে হার্টবিট বেড়ে গেছে। তাছাড়া অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। আরেকবার পিছন ফিরে দেখতে ইচ্ছে করছে। 1 মিনিট আমি এগুলো কি ভাবছি। আমার কি মান সম্মান নেই? ওই ছেলের গায়ে পরব আমি? কোনো দিনও না। আমারও মেলা ইগো। কিন্তু যতই নিজেকে ভুলাই না কেন, এটা তো সত্যি যে আমি এই অভদ্র ছেলেটাকে অল্প অল্প পছন্দ করি। অল্প অল্পই, বেশি না। প্রথমে তো এত ভাব নিচ্ছিল যে মাটিতে পাই পড়ছিল না। কিন্তু শেষে বিয়ে পর্যন্ত করার জন্য এতটা প্ল্যান করে নিলে। ব্যঙ্গ করে বলল ইথান। কথা শুনে আমার গা জ্বলে গেল। দিল মুডটা নষ্ট করে। এর মতো ছেলের সাথে কিভাবে মানিয়ে নেব আমি? প্রথম দিন থেকে আমাকে অপমানের উপর অপমান করে যাচ্ছে। আমি রেগে পিছন ফিরে তাকিয়ে বললাম, আমাকে এত যে শোনাচ্ছেন, আপনি কি? আপনি কেন করলেন বিয়ে? তাছাড়া এই বিয়ে আমার বাসা থেকে ঠিক হয়েছিল। আমি যদি জীবনেও জানতাম যে তোমার সাথে ঠিক হয়েছে সাথে সাথেই না করে দিতাম। তাচ্ছিল্যের সাথে বলল ইথান। তাছাড়া আমি বিশ্বাস করি না যে তুমি জানতে না। একটা ছেলেকে না দেখে বিয়েতে রাজি হবার মতো টাইপের মেয়ে তুমি না। যেমন দেখো, এতই আনন্দ তোমার যে তুমি এখন সেলফি তুলে বেড়াচ্ছ। আরও বলল ইথান। নিজেকে কি মনে করেন? রেগে বললাম আমি। ইথান আমাকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমি পিছন থেকে লাথি দেওয়ার ইশারা করলাম। জঙ্গলি একটা। আমি মুখ ফুলিয়ে বিছানায় বসলাম। আমি তো মনে করেছিলাম উনি পছন্দ করেন আমাকে, তাই বিয়েতে রাজি হয়েছেন। অথচ উনি জানতেনই না আমার সাথে বিয়ে। শুধুমাত্র তার মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়ে গেলেন। এ আবার কেমন? যদি রানু মুখার্জির মতো কারো সাথে বিয়ে দিয়ে দিত ওনার মা। হ্যাঁ, এটা সত্যি যে আমি জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছি, কারণ আমি ইথানের মায়ের নিয়ে আসা বিয়ের প্রস্তাব শুনে মনে করেছি ইথান আমাকে পছন্দ করে। কিন্তু উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। এখন কি হবে আমার? সিরিয়ালে তো দেখায় যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, মিল হয়ে যায়, ভালোবাসা হয়। কিন্তু আমাদেরটা কবে ঠিক হবে? এই ঘাড়তোত্তারা যদি ঠিকই না করে। আমি হাঁ করে অনেক সময় চিন্তায় পড়ে তাকিয়ে রইলাম। তারপর একটা নিঃশ্বাস ফেলে মাথা থেকে সব ঝেড়ে ফেলতে চাইলাম। কিন্তু এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো আমি ঘুমাবো কোথায়? সিরিয়ালের মতো কোনো সোফা নেই। আর নিচে বিছানা পাতার মতো কিছু নেই। সারা রাত আমাকে বেকনিতে বসিয়ে রাখলে। তাই আগে আগে শুয়ে ঘুমিয়ে পড়লেই ভালো। আমি বিছানায় উঠে বসতে না বসতেই ইথান একটা বেগুনি রঙের শার্ট পরে বের হয়ে এল। আর আমার দিকে কয়েক সেকেন্ড বিরক্ত হয়ে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমার হাত পা কিছুই নড়ছে না। আমি চুপ করে মেঝের দিকে তাকিয়ে বোকা হয়ে বসে রইলাম। কেমন একটা পরিস্থিতি। শুয়ে পড়তেও লজ্জা করছে। উনি তো মনে করছেন আমি প্ল্যান করে সব করেছি। এখন কি না মনে করবেন যে আমি ওনার সাথে এক বিছানায় ঘুমাতে চাই?
আমার নিজের উপর নিজেরই রাগ লাগছে। কেন যে ভুল বুঝলাম। ওই দিন উনি আমার জন্য যেটা করেছিলেন সেটাকে আমি ওনার ভালো লাগা ধরে নিয়েছিলাম। বেশি সিনেমা দেখলে যা হয় আর কি। এটাকে এখানে ফেলে রেখে দিয়েছ কিসের জন্য? ইথান বলল। ইথানের কথায় আমার ঘোর কাটল। আমার লাগেজটা রুমের মধ্যে রাখা। যদিও সব জামাকাপড় ওনার আলমারিতে তুলে দিয়ে গেছেন ওনার মা। আমি বিছানা থেকে উঠে লাগেজটার কাছে এলাম। এটা কোথায় রাখা যায় সেটাই ভাবতে লাগলাম। বুঝতে না পেরে ইথানের দিকে তাকালাম। উনি তোয়ালে দিয়ে মাথা মুছতে ব্যস্ত। আমি আশেপাশে তাকিয়ে আলমারির উপরের ফাঁকা জায়গাতে এটা উঠিয়ে রাখার কথা চিন্তা করলাম। আমি লাগেজ নিয়ে এগিয়ে গেলাম আর উপরে লাগেজটা তুলে রাখার জন্য এক হাত দিয়ে লাগেজের হ্যান্ডেল ধরলাম ও অন্য হাত লাগেজের নিচে রেখে লাগেজটা তোলার চেষ্টা করলাম। কিন্তু আলমারির উপরে উঠাতে পারছি না। আমি তাও নিজের পায়ের পাতার উপর ভর রেখে উঁচু হয়ে দাঁড়িয়ে চেষ্টা করতে লাগলাম। কিন্তু পারছিই না। আমি চেষ্টা করতে থাকা অবস্থাতেই পিছন ফিরে তাকালাম। ইথান আমার দিকে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে নিজের মাথা মুছছে। আমি বিরক্তির সাথে সামনে মুখ ঘুরালাম। আর আবার চেষ্টা করতে লাগলাম। তখনই হয়ে গেল আরেক কাণ্ড। আমার হাত ফসকে গেল আর লাগেজ আমার মাথায় এসে পড়তে লাগলো। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। কিন্তু আমার মাথার উপর লাগেজটা পড়ল না। ব্যাপার কি? আমি আস্তে আস্তে চোখ খুললাম আর অনুভব করতে পারলাম যে ইথান আমার পিছনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ও ধরে নিয়েছে। কিন্তু ইথানের এক হাত আমার হাতের উপর রেখে লাগেজের হ্যান্ডেলটা ধরেছে। অন্য হাত দিয়ে লাগেজের অপর প্রান্ত। আমি থমকে সামনে তাকিয়ে রইলাম। আমার হার্টবিট অনেক গুণ বেড়ে যেতে লাগলো। ইথান ওর হাত আলগা করতেই আমি সাথে সাথে হাত নামিয়ে নিলাম। উনি লাগেজটা উপরে উঠিয়ে দিলেন। আমি ধুক ধুক করা হার্ট নিয়ে মেরে দাঁড়িয়ে রইলাম। ইথান নিজের মতো বিছানায় গিয়ে বসে পড়ল। যেহেতু ইথান চলেই এসেছে তাই আমি এই ভারী শাড়ি চেঞ্জ করে তারপর দেখি কোথায় ঘুমানো যায়। আমি আস্তে আস্তে আলমারির খুললাম আর একটা হালকা পাতলা শাড়ি নিয়ে ফ্রেশ হতে গেলাম। যদিও আমি জীবনেও একা শাড়ি পরিনি। সব সময় মা পরিয়ে দিত। এখন কিছুই করার নেই। আমার শাড়ি পরা দেখে আমি নিজেই অসন্তুষ্ট। কুচি দিইনি। ছোট বাচ্চারা যেমন পেঁচিয়ে পড়ে তেমন করে পড়েছি। কিন্তু এর চেয়ে ভালো পারবো না। শাড়ি পরে ঘুমানোরও অভ্যেস নেই। কিন্তু আমার মা কড়াকড়ি ভাবে বলেই দিয়েছে বিয়ের পর থেকে শাড়ি পরতে। এটাই নাকি নিয়ম হয় শ্বশুর বাড়ির। যদিও শাশুড়ি এ বিষয়ে কিছু বলেনি। তাও পরেই থাকবো। পরেরটা পরে বোঝা যাবে। এমনিও বিয়ের পর নিজের মতো থাকা মেয়েদের পক্ষে সম্ভব হয় না। তাছাড়া এমন তো না যে আমি নিজের মতো কিছু করে বকা খেলে এই উল্লুক বরটা সবার বিপক্ষে গিয়ে আমাকে সাপোর্ট দিবে। আমি একটা নিঃশ্বাস ফেলে বের হয়ে এলাম। লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখা। ইথানই করেছে। ইথান বিছানায় এক সাইডে হেলান দিয়ে বসে মাথা পিছনে হেলিয়ে চোখ বন্ধ করে আছে। এক সাইডে যেহেতু আছে এর মানে আমি পাশে ঘুমাতে পারবো। মনে তো হয় পারবো। কিন্তু উনি শুয়ে না পড়ে হেলান দিয়ে বসে কেন আছেন? আমার বুকের মধ্যে তো তোলপাড় হচ্ছে। অন্য মেয়েদের কেমন হয় জানি না। আমার তো কেমন কেমন লাগছে কারণ প্রথমবার কোনো ছেলের সাথে ঘুমাবো আজ। আমি নিঃশব্দে এগিয়ে তো গেলাম কিন্তু হাতের অবাধ্য চুড়িগুলো শব্দ করে উঠল। ইথান হেলান দিয়ে থাকা অবস্থাতেই ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একটা ছেলে এত সুন্দর কেন হবে? ইথান আবার মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল। ভাব। এত ভাবের কি আছে? অসহ্য। আমাকে ভালো লাগে না ওনার। আমি ওনার মতো কত সুন্দর ছেলেকে রিজেক্ট করেছি উনি জানে। হুহু যত্ত সব। কিন্তু এখন আমি কি করব? ঢ্যাং ঢ্যাং করে পাশে গিয়ে শুয়ে পড়ো। এটা করতেও তো বাধছে। তাই আমি দাঁড়িয়েই রইলাম। আর এদিক ওদিক তাকাতে তাকাতে শাড়ির আঁচল হাতের আঙুলে পেঁচাতে লাগলাম। চোখ মুখে অনেক দ্বিধা আমার। কিছুক্ষণের নীরবতার পরেই ইথান বলে উঠল, তোমাকে কোলে করে আনব এমন কিছু এক্সপেক্ট করছো? আমি হতবুদ্ধি হয়ে তাকালাম। ইথান মাথা তুলে বুকের কাছে দুই হাত গুজে আমার দিকে স্বাভাবিক চোখেই তাকিয়ে আছে। যদিও এটা অপমান। কারণ ভালো কথা তো কখনোই বলেনি। তোমার এসব চুরির আওয়াজ যেন আমার কানে না আসে। বিরক্তির সাথে বলে ইথান বালিশ পাতিয়ে আমার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে পড়ল। আমার ওনার এই ব্যবহারে বেশ খারাপ লাগলো। উনি এত খারাপ কেন?
আর এই খারাপ ছেলেটাকে আমি পছন্দ কেন করে ফেললাম? নিজের উপরই প্রচুর বিরক্ত লাগছে। আমি ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গিয়ে হাতের চুড়িগুলো খুলতে লাগলাম। আর খোলার সময় অল্প আওয়াজ হলো, তোমার থেকে এগুলোই আশা করা যায়, তাচ্ছিল্যের সাথে বলল ইথান। আমি রেগে গেলেও চোখ বন্ধ করে রাগ দমন করে নিলাম। কারণ কথায় কথা বাড়বে, তা এত রাতে আমি চাচ্ছি না। পরে দেখে নিব। ওর পাশে শুতেও ইচ্ছে করছে না, কিন্তু এছাড়া কোথায় যাব? এদিকে হার্টবিট থামার নাম নেই। হয়তো ঘুমানোর আগ অবধি থামবে না। আমি এগিয়ে গিয়ে গুটিসুটি হয়ে পাশে শুয়ে একটা কম্বল গায়ে টেনে নিলাম। শুয়ে পড়ার একটু পরেই ইথান আমার দিকে ঘুরে একদম আমার কাছে চলে এলো। আমি অনেক হকচকিয়ে গেলাম আর ভয়ে চোখ মুখ কুঁচকে বললাম, এক মিনিট। আমি। ইথান আমার পাশে টেবিল ল্যাম্পটা বন্ধ করে আবার নিজের জায়গায় সরে গেল। আমি বোকা সেজে গেলাম। ইথান আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিজের উপর নিজেরই রাগ লাগছে আমার। কি লজ্জাজনক বিষয়। আমি দ্রুত উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। আমার তো ঘুমই আসছে না। শুয়ে এপাশ ওপাশ না ফিরলে কি আর ঘুম আসে? নিরুপায় হয়ে ওভাবেই জেগে রইলাম। অনেকক্ষণ পরে আমি আস্তে করে ঘাড় ঘুরিয়ে ইথানের দিকে তাকালাম। সে শান্তিতে ঘুমাচ্ছে। আর অবশ্যই ঘুমন্ত অবস্থাতেও তাকে দেখতে ভালো লাগছে। আসলে কাউকে ভালোবাসলে তাকে সবসময়ই সুন্দরী লাগে। আমি ইথানের দিকে ঘুরলাম। তারপর ইথানকে দেখতে দেখতেই ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খুলে আশপাশ অচেনা মনে হলো। পরক্ষণেই মনে পড়ল আমি এখন আর নিজের বাড়িতে নেই। তারপরই মনে হলো আমার শাড়ির আঁচল আমার গায়ে নেই। নিজের দিকে দেখার সাথে সাথে আমার চোখ গোল গোল হয়ে গেল। আমি মুহূর্তে উঠে বসে শাড়ির আঁচল গায়ে দিলাম। তারপর এক বিশাল লজ্জায় পুরো রুমে চোখ বুলিয়ে নিলাম। ইথান কোথাও নেই। কিন্তু দরজা তো বন্ধ করা। মানে উনি রুমে আছেন। আমি বাথরুমের দিকে তাকালাম। বাথরুমে তো নেই। বেলকনিতে হতে পারে। উনি কি দেখেছেন? ছি, দেখেছেন তো অবশ্যই। আমি নাক মুখ কুঁচকে শাড়ির আঁচল দুই হাতের মুঠোয় চেপে ধরলাম। জীবনেও শাড়ি না পরে ঘুমালে যা হয়। আমি ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালাম। সকাল 9টা প্রায়। হায় হায়, তাড়াতাড়ি ওঠা উচিত ছিল। আমি তাড়াতাড়ি উঠে কোনো রকম শব্দ না করার চেষ্টা করে শাড়ি নিয়ে গোসল করতে ঢুকে গেলাম। বের হয়ে রুমের দরজা খোলা দেখলাম। অর্থাৎ ইথান বের হয়ে চলে গেছে। ভালো করেছে। আমার নিজের উপর নিজেরই রাগ লাগছে। আমি শাড়ি যা পরেছি তা দেখে কেউ হেসে না দেয়। আমি নিচে নেমে এলাম। সবাই খাবার টেবিলে হইচই শুরু করেছে। আমাকে দেখা মাত্র দিবা বলে উঠল, ওই তো এসে গেছে আমাদের ভাবি। সবাই আমার দিকে তাকালো। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। ইথান তাকালো না। সে চুপচাপ টেবিলে দুই হাত একসাথে ধরে বসে আছে। ইথানের মা মিষ্টি হাসি দিয়ে আমাকে বললেন, আসো, তোমাদের দুইজনের অপেক্ষাই করছিলাম। দিবা ইথানের পাশের চেয়ারটা দেখিয়ে দিয়ে বলল, বসে পড়ো। আমি ইথানের দিকে তাকালাম। সে তার মতোই বসে আছে। আমি ইথানের মাকে বললাম, আমি পরে খাবো। আগে সবাইকে দিয়ে দিই। ইথানের মা হেসে বলে উঠল, এত ফর্মালিটির দরকার নেই। বাবা, সেই ছোট্ট এরিন কত বড় হয়ে গেছে। সেই ছোট বেলায় দেখেছিলাম। আমি শুধু একটু নিঃশব্দে হাসলাম। বসো, আজ বৌভাত, অনেক লোকজন আসবে, খেয়ে রেডি হতে হবে। দিবা বলল। আমি এগিয়ে গিয়ে ইথানের পাশে বসলাম। যদিও এখন লজ্জায় তাকাতেও পারছি না ওর দিকে। চলবে। গল্পর নাম, ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব 1, ভালোবাসতে ভালো লাগে। লেখিকা, লাকি। গল্পর নাম, ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব 2, বখাটে ফিস্ট সাইড। লেখিকা, লুকে। বৌভাতে অনেক লোকজনই এলো। আমার বাড়ির লোকজনও সকালের মধ্যেই চলে এলো। আমি তাদের নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। যদিও মা আসেনি। আসার নিয়ম নেই, নাকি ওই বাড়ির কাজে ব্যস্ত, কে জানে। কারণ কালই তো মনে হয় নিজের বাড়িতে যেতে হবে। আমার ফোনেও টাকা নেই যে মাকে ফোন দিব। কিছুই ভালো লাগছে না। আমাকে বউ সাজিয়ে সোফায় বসিয়ে দেওয়া হলো। বৌভাত বলে কথা। কিন্তু আমার গুণধর বরের খবর নেই। কোথায় সে? আমি আশেপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলাম। কিন্তু কোথায় তো নেই। অসহ্য একটা। এসব আনরোম্যান্টিক বর আমার কপালেই জুটল। কিছুক্ষণ পরেই নিঝুম ইথানকে কোথা থেকে টেনে নিয়ে এসে আমার পাশে বসিয়ে দিল। কিন্তু ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি বসতে চাচ্ছেন না।
আমি আর চোখে ওনার হাবভাব দেখতে লাগলাম। উনি গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে আছেন। এখনো এত রাগ পুষে রেখেছেন। অবশ্য রাখারই কথা। আমি তো সব উল্টো পাল্টা কথা বলেছিলাম সেদিন। আরে ভাবি মাথা তোলো, এত কিসের লজ্জা? পিক তুলব তো, বলল দিবা। আমি মুখ কালো করে মাথা নিচু করেছিলাম। দিবার কথায় চমকে মাথা তুললাম। দিবা আমাদের দুইজনের ছবি তুলতে চাচ্ছে। আমি ইথানের দিকে তাকালাম। ইথান গম্ভীর মুখে আমার দিকেই তাকিয়ে আছে। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। ওদিকে দিবা ছবি তুলেই যাচ্ছে। ভাইয়া, হাসতে পারিস না? দিবা বিরক্ত হয়ে বলল। না, বলল ইথান। আজব। আর ভাবি, তুমি হাসছো না কেন? কি হয়েছে? বিয়ের 2 দিন হলো না, এর আগেই ঝগড়া করে ফেলেছ? দিবা বলল। আমি দিবার দিকে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলাম। যাই হোক, কি আর করার। থাকো তোমরা, আগে ঝামেলা মিটাও, পরে ছবি তুলে দিব। দিবা হাই তুলতে তুলতে চলে গেল। যদিও আশেপাশে লোকজনের হইচই দিয়ে ভরা, তাও মনে হচ্ছে কেউ নেই, শুধু আমি আর ইথানি আছি। হার্টবিট আবার বাড়তে শুরু করেছে। উনি আমার পাশে বসে আছেন, ভাবা যায়। আমি আর চোখে ইথানের দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তেই ইথান আমার দিকে তাকালো। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম আর একটা ঢোক গিললাম। হঠাৎই খুবই নার্ভাস লাগতে শুরু হলো। আমি ইথানের থেকে একটু সরে বসলাম। তখনই ইথান আমার পাশ থেকে উঠে চলে যেতে লাগলো। আমি সাথে সাথে ইথানের হাত ধরে নিলাম আর বলে উঠলাম, কোথায় যাচ্ছেন? ইথান ভ্রুকুঁচকে আমার হাতের দিকে তাকালো। আমি সাথে সাথে হাত ছেড়ে দিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম, ন। না মানে? আমি চুপ হয়ে গেলাম। ইথান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। বুঝি না, আমার পাশে বসলে কি ওর গা জ্বলে যায়? চিন্তা করেই আমারই গা জ্বলে যাচ্ছে। যত সব ঢং। আমারও ইচ্ছে করছে উঠে হেঁটে বেড়াতে। কিন্তু কিছুই করার নেই। ওভাবেই বসে রইলাম। অনেকক্ষণ পরে আর বসে থাকতে না পেরে উঠলাম। উঠতেই ইথানের দিকে চোখ পড়ল। ইথান ওর কয়েকজন ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। তাদের মধ্যে একজন ইশারা করে আমাকে ডাকল। ডাকলে তো যেতেই হবে। তাই এগিয়ে গিয়ে ইথানের পাশে দাঁড়ালাম। তবে একটু দূরত্ব রেখে। ভালোই মানিয়েছে, বলল একটা মেয়ে। আমি কিছু না বলে শুধু একটু হাসলাম। ত ভাবি, শেষমেশ বখাটে ছেলেটাকে বিয়ে করে ফেললা, বলল এক ছেলে। আমি কি বলবো বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। সবাই হেসে দিল। ইথান বিরক্ত হয়ে ওই ছেলেটার দিকে তাকিয়ে রইল। আরে রাগছিস কেন? আমি তো প্রথমেই বুঝেছিলাম এই মেয়ের প্রেমেই তুই পড়বি। তোদের প্রেমের কাহিনীর নাম হওয়া উচিত বখাটে এট ফার্স্ট সাইট। বলেই হাসতে লাগলো ছেলেটা। অন্যরাও হাসতে লাগলো। আমি দ্বিধায় পড়ে মাথা নিচু করে ফেললাম। ওকে তোরা কথা বল, আমরা আগে পেট পূজা করে নিই। বলেই ওরা সবাই চলে গেল। তখন আবার আমি আর ইথান একা রয়ে গেলাম। আমি ইথানের দিকে তাকালাম। ইথানও গম্ভীর মুখে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। তখনই এক মহিলা এসে আমাদের সামনে দাঁড়ালেন। মহিলাটা একটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, অনেক সুন্দর। আমি ওনাকে ঠিক চিনলামও না। আর কি অনেকজনকেই চিনি না। ছোট্ট ইথান কত বড় হয়ে গেছে, এখন বিয়েও হয়ে গেছে। ইথানের দিকে তাকিয়ে বললেন ভদ্র মহিলা। ইথান স্বাভাবিক হাস্য উজ্জ্বল চোখে তাকিয়ে আছে ওনার দিকে। আর কি সবার দিকেই স্বাভাবিকভাবে তাকায়, শুধু আমার দিকে বাদে। মা কোথায়? বললেন ওই ভদ্র মহিলা। এখানেই কোথাও হয়তো। অনেক লোক তো বিজি তাই। ইথান ওনাকে বলল, যাই খুঁজে আসি। মিষ্টি হাসি দিয়ে আমাদের দিকে তাকিয়ে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরেই পিছনের মেয়েটার দিকে আমার নজর পড়ল। মেয়েটাকে আমি খেয়াল করতাম না, কিন্তু করতে হলো। কারণ ওই ভদ্র মহিলা সরে যাওয়ার পর মেয়েটার দিকে ইথানের চোখ পড়তেই ওর মুখের হাসি গায়েব হয়ে গেল। সেই জন্যই আমি সামনের দিকে তাকালাম। মেয়েটা এক প্রকার নিরাশ চোখে ইথানের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর সবচেয়ে বোকা মেয়েও হয়তো আন্দাজ করে ফেলতে পারবে যে এদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক হয়তো ছিল। আমার ভিতরটা মুচড়ে উঠল। কারণ সম্পর্ক ছিল নাকি এখনো আছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে ম্লান হাসি দিল। সেই ম্লান হাসি আমার ভয়ের কারণ হয়ে উঠল। মেয়েটা আমাদের দিকে এগিয়ে এলো। কেমন আছো? মেয়েটা হাসার চেষ্টা করে ইথানকে বলল।
আই এম বোর্ড, শক্ত মুখে বলে ইথান চলে গেল। এতে আমি আরোই নিশ্চিত হয়ে গেলাম। আমার চোখে জল চলে আসতে চাইল, কিন্তু আমি জোর করে আটকে রাখলাম। কেন জল আসতে চাচ্ছে তাও বুঝতে পারছি না। মেয়েটা ইথানের চলে যাওয়ার দিকে হতাশ চোখে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো। আমি একটু হাসার চেষ্টা করে মেয়েটার কাছ থেকে সরে আসার জন্য ঠিক করলাম। কেন জানি না, কিন্তু ভালো লাগছে না। ইথান, আর তোমার কি লাভ ম্যারেজ? মেয়েটা প্রশ্ন করে উঠল। আমি অপ্রস্তুত হয়ে মেয়েটার দিকে তাকালাম। কি ওর দেব আমি? আমার পরিচয়ই তো দিলাম না। আমি দিশা, ইথানের ফ্রেন্ড। মেয়েটা ম্লান মুখে বলল। আমি এরিন, স্বাভাবিকভাবেই বললাম। তখনই পিছন থেকে ডাক পড়ল আমার। আমার মা ফোন করেছে। আমি ফোন তুলতে গেলাম, যদিও মনের মধ্যের চিন্তাটা থেকেই গেল। যদি সত্যি এই দিশার সাথে ইথানের সম্পর্কে থেকে থাকে, আর যদি এখনও উনি এই দিশা নামের মেয়েটাকে পছন্দ করে থাকেন। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো, যদি আমার সাথে ইথানের বিয়েটা ইথানের মা জোর করে দিয়ে থাকে, তাহলে তো বিষয়টা এমন দাঁড়াবে যে আমি ওনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি। তাহলে আমার কি হবে? সন্ধ্যার পরে অনুষ্ঠান শেষ হলো। খুবই ক্লান্ত লাগছে, শারীরিকভাবেও আবার মানসিকভাবেও। ওই দিশা মেয়েটার কি দরকার ছিল আসার? আমি রাতের খাওয়া শেষ করে বিছানায় এসে বসলাম। ইথান সেই মুহূর্তেই রুমে ঢুকল। আমি ওর দিকে তাকালাম না, বরং আমার মতো বালিশ ঠিক করে নিয়ে শুয়ে পড়ার জন্য তৈরি হতে লাগলাম। কিন্তু যেই মুহূর্তে শুয়ে পড়ব সেই মুহূর্তেই ইথান বলে উঠল, ওঠো। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানে? ইথান গম্ভীর মুখে তাকিয়ে বলল, মানে, ওঠো। আর আমি ইথানের কথার মাঝখানে বলে উঠলাম, আমাকে আপনি নিচে ঘুমাতে বলছেন? আমার সত্যিই আশ্চর্য লাগছে। ওই মেয়ের জন্য উনি এখন আমাকে নিচে ঘুমাতে বলছেন? গতদিন তো এমন করেননি। ইথান একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, যেটা বলছি সেটা করো। আমি হতাশ চোখে ইথানের দিকে তাকালাম। ইথান বলতে লাগলো, আর শাড়ি খোলো। আমি চমকে গেলাম আর বলে উঠলাম, কি বলছেন এসব আপনি? শাড়ি পরে ঘুমানোর কোনো দরকার নেই তোমার, গম্ভীর গলায় বলল ইথান। কেন? আমি বুঝতে না পেরে বলে উঠলাম। ইথান কপাল কুঁচকে আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের মাথায় আমি বুঝলাম যে উনি কেন এই কথা বলেছেন। সাথে সাথে আমি মাথা নিচু করে ফেললাম। ইথান বেকনিতে চলে গেল। আমি জলদি বিছানা থেকে উঠে আলমারির থেকে একটা থ্রি পিচ নিয়ে বাথরুমে চেঞ্জ করে বেরিয়ে এলাম। ইথান নিজের জায়গায় শুয়ে আছে। আমি এগিয়ে গিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। ইথান উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। মনে তো হয় না এখনো ঘুমিয়েছে। আমি যদি ওই মেয়ের বিষয়ে কিছু জিজ্ঞেস করি উনি কি ওর দিবে? না দিলে নিজেরই ইনসাল্ট হবে। তাছাড়া উনি তো আমাকে ভালোই বাসে না। আমি একটা নিঃশ্বাস ফেলে অতীতে ডুব দিলাম, যেদিন আমার সাথে ইথানের প্রথম দেখা হয়েছিল। বলতে গেলে সেটা দ্বিতীয় দেখা ছিল। চলবে। গল্পর নাম, ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব ৩, কালপ্রিট। লেখিকা, লুকে। মেয়ে দেখলেই উঠে ইচ্ছে করে। রেগে বলে উঠলাম আমি। ছেলেটা অনেক বেশি অবাক হয়ে আমার দিকে তাকালো। অনেকক্ষণ ধরে খেয়াল করছি। টাচ করার ধান্দায় থাকেন তাই না? আপনাদের মতো অসভ্য কতগুলো ছেলের জন্য আজ সমাজের এই অবস্থা। আমি চোখ পাকিয়ে বললাম। ছেলেটার সারা মুখে হলুদ লাগানো। এই আবছা অন্ধকারে চেহারা ভালো বোঝাও যাচ্ছে না। আমার চেয়ে লম্বা। আমি নিজেই তো 5 ফুট 5 ইঞ্চি। এই ছেলে 5 ফুট 8 হবে হয়তো। আর দেখে ভদ্র পরিবারেরই ছেলে মনে হয়। কিন্তু ভদ্র মনে হলেই কি আর ভদ্র হয়? গ্রামের এক বিয়েতে এসেছি আমি। আজ হলুদের অনুষ্ঠানেও মনে হলো কেউ আমার কোমর স্পর্শ করল। যদিও তখন খুঁজে পাইনি। তাহলে সেখানেই পুঁতে দিতাম। তবে এরপরেও গায়ে অনেকবার মোড়ানো কাগজও মেরেছিল। এত লোকের মধ্যে বুঝতেও পারিনি। এখন হাত মুখ ধুতে কলের কাছে এসেছিলাম। তখনই কেউ পিছন থেকে আবার আমার পিঠে ছোট মোড়ানো কাগজ মারল। পিছনে ঘুরে এই ছেলেকে দেখলাম। আর কি, সব জায়গায় বখাটে। কিন্তু এই ছেলে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি বখাটে, আর সে নির্দোষ। আমি নাক মুখ কুঁচকে বললাম, এরপরে যদি এগুলো করেন তাহলে ফল ভালো হবে না। হোয়াট ডু ইউ মিন? ভ্রুকুচকে বলল ছেলেটা। ন্যাকা সাজচ্ছে এখন। যত সব। আশেপাশে আর কেউ নেই। এই ছেলেই সব করেছে আমি জানি।
এরা এক্সট্রা অর্ডিনারি বখাটে। দোষ করবে উপর থেকে ভাব নিবে। বখাটে কোথাকার। আবার ভাব নেওয়া হচ্ছে। ক্ষেপে বললাম আমি। ছেলেটা রেগে গেল। তাতে কি? আমি ভয় পাই না। তখনই কয়েকজন ছেলে কথা বলতে বলতে কলের কাছে এলো। কিরে ইথান, একে চিনিস তুই? একটা ছেলে বলল। বখাটের নাম ইথান তাহলে? মুখে একরাশ বিরক্তি এনে আমি বলে উঠলাম। ছেলেগুলো হতভম্ব হয়ে গেল। ইথান নামের ছেলেটা তো রেগে আগুন হচ্ছে। সবার সামনে অপমান করাই দরকার। না হলে এসব ছেলেরা শিখবে না। বখাটে? কে? অবাক হয়ে বলল আরেকটা ছেলে। এই ছেলে। আমার সাথে সেই কখন থেকে সুযোগ নেওয়ার চেষ্টায় আছে। এসব ছেলেদের থাপড় দিয়ে ঠিক করা লাগে। বললাম আমি। আশেপাশে আরো কয়েকজনও এসে হাজির হলো। সবাই হাত মুখ ধুতেই আসছে। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। ইথান রেগে কিছু বলার আগেই আমার ডাক পড়ল। এরিন, জলদি আয়। আমি ইথানের দিকে একটা চোখ ঝাঁঝানি দিয়ে বললাম, সময় থাকতে ভালো হন। নির্লজ্জ কোথাকার। আশেপাশের মানুষ ফিসফিসিয়ে কথা বলতে লাগলো। কেউ কেউ ইথানের দিকে ঘৃণার চোখে তাকালো। এতে ভালোই লাগলো। এটাই হওয়া উচিত। আমি সেখান থেকে চলে এলাম। হলুদের অনুষ্ঠানে আমার মা তার এক পুরনো বান্ধবীর সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। তারা অনেক ভালো ফ্রেন্ড। আজ অবধি মায়ের মুখেই শুনেছিলাম ওনার কথা। মনে আছে আমার কথা? তুমি ছোট থাকতে একবার গিয়েছিলাম তোমাদের বাসায়, বললেন উনি। আমি ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়লাম। আমার মনে নেই সে কথা। আমার ছেলে ভুল করে তোমার ফুলদানি ভেঙে ফেলেছিল, তাই তুমি ওর ঘড়ি ভেঙে দিয়েছিলে। মনে নেই? উনি উজ্জ্বল হাসির সাথে বললেন। আমি চিন্তা করতে লাগলাম। সেভাবে তো মনে আসছে না, তবে ঘড়ি ভেঙেছিলাম হয়তো ছোটবেলায় কারো। অনেক ছোট ছিল, মনে কি থাকবে। 4 বছরের কম ছিল তখন। আমার মা বলল। তাও ঠিক, বললেন উনি। তোর ছেলে কই? মা জিজ্ঞেস করল। উনি এদিকে ওদিকে চোখ বুলিয়ে বললেন, হবে এখানে কোথাও। একটু থেমেই উনি বলে উঠলেন, ওই তো। ইথান, এদিকে আয়। ডাকলেন উনি। আমি নাম শুনেই চমকে উঠলাম। ইথান ওর মায়ের দিকে এগিয়ে আসতে আসতে আমাকে দেখে চোখ মুখ শক্ত করে ফেলল। ছেলেটা দেখতে সুন্দর। তখন হলুদ চেহারায় লেগে থাকার কারণে চেহারা বোঝা যাচ্ছিল না। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ইথান ওর মায়ের কাছে এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমি বলতে লাগলাম, এই বখা। ইথানের রাগমিশ্রিত চোখের দিকে তাকিয়ে আমি চুপ করে গেলাম। এই বখাটেটা আন্টির ছেলে। ও, মনে মনে বললাম আমি। তোরা চিনিস একে অপরকে? জিজ্ঞেস করল ইথানের মা। কিন্ড অফ। আমার দিকে কড়া চোখে তাকিয়ে দাঁতে দাঁত চিপে বলল ইথান। রাগ দমন করে রেখেছে বুঝাই যাচ্ছে। কিভাবে চিনিস? ইথানের মা অবাক হয়ে গেল। ইথান কিছু বলল না। কত বড় হয়ে গেছে ছেলে তোর, বলল আমার মা। মনে আছে ছোটবেলায় আমরা বলেছিলাম যে আমাদের ছেলে আর মেয়ে হলে দুইজনের বিয়ে দিব, বলল ইথানের মা। আমি চমকে গেলাম, বিয়ে? এই বখা। এটুকু বলেই আমি চুপ করে গেলাম। ইথান রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনোরকম পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে রাখলাম। আমার মা গল্পে ব্যস্ত হয়ে গেল আর আমাদের দুইজনকে রেখে চলে গেল। আমি সরু চোখে ইথানের দিকে তাকালাম। সে তো রেগে আগুন। এভাবে তাকিয়ে আছেন কেন? ভাব নিয়ে বললাম আমি। ইউ আর নট মি টিপ, সো ডোন্ট ফ্লাটার ইয়োরসেলফ। তাচ্ছিল্যের সাথে বলেই ইথান চলে গেল। আমাকে কিছু বলার সুযোগও দিল না। কত বড় সাহস! রাগে গা জ্বলে যাচ্ছে আমার। আমি হেঁটে এগিয়ে গিয়ে ইথানের সামনে দাঁড়ালাম আর বললাম, আপনিও আমার টাইপের না। বখাটে কোথাকার। ইথান রেগে আগুন হয়ে গেল। আশেপাশে কয়েকজন আমাদের দিকে তাকালো। আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। নিজের মতো হেঁটে চলে এলাম। আরও কিছু মানুষও শুনল। যাক, এখন শান্তি লাগছে। পরের দিন সকালে উঠতে দেরি হয়ে গেল। হলুদ হয়েছে। আজ বিয়ে। আমি জলদি ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। পুরো বাড়ির উঠোন রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু একটা সুতা ঢিলা হয়ে গেছে, যার কারণে সেই সুতার কাগজগুলোও নিচে নেমে এসেছে। আমি সেটা ঠিক করার জন্য লেগে পড়লাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বাঁশের কাছে বাঁধা ওই একটা সুতা টাইট দিতে গিয়ে ভুলে সব সুতা খুলে ফেললাম। আর কি খুলে গেল? সম্পূর্ণ সাজানো মাটিতে গেল। মানে, এক সাইডের
সুতার রঙিন কাগজগুলো সব খুলে গেল। কতগুলো ছেলে দৌড়ে এসে নিজেদের কপাল চাপড়াতে লাগলো। আমি দোষী চোখে তাকিয়ে রইলাম। আপু সেই সকাল থেকে সাজাচ্ছি। কি করলেন এটা? রাতে শিশির পড়ে, তাই আগে সাজালে কাগজ নষ্ট হয়ে যেত। তাই সকাল সকাল ঘুমের 12 বাজিয়ে কাজ করলাম। এটা কি করে দিলেন? বলল একটা ছেলে। আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। কি করতে কি হয়ে গেল? ডয় ট্যাজাইন, বলল ইথান। আমি পিছন ফিরে তাকালাম। ইথান আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বলল, এবার খেয়াল করবেন যাতে যে সে এসে বিগড়ে দিতে না পারে। যাদের করার কাজ নেই তারা এসব করতে ভালোবাসে। আমি বুঝলাম যে উনি আমাকে খোঁটা মেরে বললেন। আমি দাঁতে দাঁত চিপে নিজের রাগ নিয়ন্ত্রণ করলাম। তারপর ছেলেগুলোর দিকে হাসি মুখে তাকিয়ে বললাম, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আপাতত এই বখাটে যা বলছে তাইই করেন, আবার ঠিক করেন। আমি আর আসবো না। বলেই আমি ইথানের দিকে ব্যঙ্গাত্মক চোখে তাকালাম। তার নাক মুখ শক্ত হয়ে গেছে আর হাতও মুষ্টিবদ্ধ হয়ে গেছে। এদিকে এই ছেলেগুলোও হা হয়ে রইল। আর আপনাদের মা বোন থাকলে সাবধান। এই ছেলে প্রচুর লুচ্চা, বললাম আমি। বুঝুক মজা এখন। আমি নিজের মতো ভাব নিয়ে চলে এলাম। বিয়ের অনুষ্ঠানেই সারাদিন কেটে গেল। মাঝে একবার দুইবার ইথানের দিকে চোখ পড়েছিল। সে তো তার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেটা গায়ে মাখাচ্ছি না। কিন্তু ব্যাপারটা অনেক ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাটা কি এমনিই ভালো লাগা, নাকি অন্য কিছু? আমি নিজেকে ধমকে মাথা থেকে সব ঝেড়ে ফেললাম। একটা লুচ্চা ছেলেকে কি করে পছন্দ করব আমি? ছি, অসম্ভব। কিন্তু উনি কি সত্যিই খারাপ? সন্ধ্যার পরে বিয়ের অনুষ্ঠান শেষ হলো। আর শেষ হতেই খেয়াল হলো যে আমার এক কানের দুল নেই। এখন কোথায় খুঁজব? এটা আমার প্রিয় দুল ছিল। একটা অর্ধচন্দ্রাকার দুল। দুলটা কালো আর এর প্রান্তভাগ হালকা সবুজ। সেই সবুজের মধ্যে কয়েকটা ছোট তারা আঁকা। বাহিরের দেশের। গিফট দিয়েছিল কাকা। আমি সব জায়গায় খুঁজে এলাম, কোথাও নেই। মনটাই খারাপ হয়ে গেল। মন মরা হয়ে ফিরে এসে বিছানায় বসলাম। হঠাৎ মনে পড়ল বাগানের কথা। ওইখানে অনেক ছবি তুলেছিলাম। সাথে সাথে আমি বাগানে চলে এলাম। কিন্তু সঙ্গে করে ফোনটা আনতে ভুলে গেলাম। চাঁদের আলো আছে কিন্তু তাও দুল খোঁজার জন্য লাইট লাগবে। বাগানটা একটু নির্জন জায়গায়। কোনো লাইট নেই আশেপাশে। মনে করেছিলাম লাইট থাকবে। গ্রামে এই এক সমস্যা, ফোন না আনলে খুঁজে পাবই না। তাই ফিরে যেতেই হবে। কিন্তু সেই মুহূর্তেই মনে হলো কেউ আমার পিছনে এসে দাঁড়ালো। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। পিছনে ঘুরতেও ভয় লাগছে। ভূত হলে? আমি ঠিক করলাম কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করব। তাই সত্যিই পিছনে ফিরলাম না। কিন্তু 2 পা বাড়াতেই পিছন থেকে 3টা ছেলে আমার পথ আটকে দাঁড়ালো। আমি অনেক ঘাবড়ে গেলাম আর বললাম, কারা আপনারা? পুরো হলুদ জুড়ে তোমাকে সিগন্যাল দিচ্ছি, তুমি নোটিশই করছো না। একটা ছেলেটা শয়তানি হাসি দিয়ে বলল। ওর চেলাপেলাগুলোও দাঁত কেলাতে লাগলো। তার মানে এরা? কিন্তু 3জনের সাথে আমি পেরে উঠব কিভাবে? ভয়ে শুকিয়ে গেলাম আমি। ওদিকে সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজছে। আমি চিৎকার করলে কেউ শুনবেও না। কিন্তু ভয় পেলে চলবে না। আমি সাহসী হবার ভান করে মিথ্যে বললাম, আমার বাবা পুলিশ, মেরে লক আপে দিয়ে দিবে একদম। ছেলেগুলো ভয় পেল না। বরং পাশের একটা ছেলে বলল, তাই? আমার বাপ র‍্যাব। ছেলেগুলো হাসতে লাগলো। আমি ভয়ে ঢোক গিলে নিলাম। তোমাকে ভালোবাসি আমি, একটা ছেলে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল। আমি দ্রুত পিছিয়ে গেলাম আর পিছনে কারো সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে সাথে সাথে আমি জোরসর হতে এক সাইডে সরে দাঁড়ালাম, কারণ আমি মনে করলাম পিছনের লোকটাও এদের দলের। কিন্তু সামনের ছেলেগুলো ভয়ে কাঁচুমাচু হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। তারপর পাশে ফিরে তাকালাম। ইথান। সে এখানে কি করছে? যদিও ওকে দেখে আমার ভয় দূর হয়ে গেল। হঠাৎই ইথান ওই ছেলেটার কলার চেপে ধরল। তাই ভয়ে বাকি 2টা ছেলে দৌড়ে পালালো। সো, ইউ আর চাষির ব্রিদ, গম্ভীর মুখে বলল ইথান। ছেলেটা থতমত খেয়ে গেল। সরি ভাই, আর হবে না। ভয় পেয়ে বলল ছেলেটা। নাম কি? বলল ইথান। ছেলেটা আমতা আমতা করতে লাগলো। ইথান রেগে কলার আরো জোরে চেপে ধরতেই বখাটেটা ভয়ে বলে উঠল, হিরো। নাম শুনেই আমার মুখ ভেটকি মাছের মতো হয়ে গেল।
বখাটের নাম যদি হয় হিরো। আসল নাম জানতে চেয়েছি, বলল ইথান। ভাই আর জীবনেও এমন ভুল করব না। এটা আপনার গার্লফ্রেন্ড? জানতাম না ভাই। সরি ভাই। মাফ করেন ভাই। বোন সরি বোন। ছেলেটা আমার দিকে তাকিয়ে মিনতি করে বলল। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। আমি কবে গার্লফ্রেন্ড হলাম? ইথান ভ্রুকুচকে ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছেলেটা সাথে সাথে দৌড়ে পালিয়ে গেল। আমি আর চোখে ইথানের দিকে তাকালাম। ইথানও আমার দিকে তাকালো। এখন প্রশ্ন হচ্ছে, উনি কিভাবে এখানে এলেন? আমাকে ফলো করছিলেন? না হলে এত রাতে এই বাগানে কে আসবেন? আপনি এখানে কি জন্য? আমি প্রশ্ন করে ফেললাম। ইথান উড় না দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চমকে পিছিয়ে যেতে যেতে বললাম, কি? উনি এগিয়েই আসতে লাগলেন। এটাই বাকি ছিল। ভুল মানুষকে বখাটে বলে বলে পচিয়েছি। অপমানও করেছি। এখন কি সহজে ছেড়ে দেবে? সরি বলবো? নাকি বাঁচানোর জন্য ধন্যবাদ বলবো? কিন্তু এখন তো রেগে আছে। কি করবে? কি করতে চাচ্ছেন? ভয় ভয় পিছাতে পিছাতে একটা ঢোক দিলাম। ইথান আমার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। আমি অনেক চমকে গেলাম। আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো। ইথান আমার পিছনের দিকে তাকালো। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে আর চোখে পিছনে তাকালাম। পিছনেই একটা গোলাপ গাছ ছিল। এজন্যই উনি আমার হাত ধরে টান দিয়েছেন। হঠাৎই আমাদের উপর কেউ লাইট মারল। ইথান লাইট ধরে থাকা মেয়েটাকে দেখে সাথে সাথে আমার হাত ছেড়ে দিল। প্রথমে মেয়েটা একটু থমকে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সুর টেনে বলল, ভাইয়া এখানে কি করছিস তুই? বলেই সে ভ্রু উঁচু করল। তার কথার স্টাইলেই বোঝা যাচ্ছে সে ভুল বুঝছে আমাদের। মেয়েটা মুচকি হেসে সাথে সাথে ঘুরে হাঁটা শুরু করলো আর জোরে জোরে ডাকতে লাগলো, মাসি মাসি, ভাইয়া প্রেম করছে। হট রোম্যান্স ইন গার্ডেন। ড্যামানিট। বলে ইথান বিরক্তির সাথে মেয়েটার পিছনে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বিয়ে বাড়িতে ইথানের সাথে পরের দিন আর দেখা হলো না। নিজের অজান্তে আমি বারবার এদিক সেদিকে তাকিয়ে ওকে খুঁজতে লাগলাম। কিন্তু আর পেলাম না। তাই মনে করলাম এটাই হয়তো শেষ দেখা। কিন্তু না। এই বিয়ে বাড়ি থেকে বাসা ফিরে যাওয়ার 2 দিন পরেই ইথানের মা আমাদের বাড়িতে এলেন। আমি ভার্সিটি থেকে ফিরে ওনাকে দেখে একটু অবাক হলাম। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম যখন শুনলাম উনি ইথানের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। দুজনই যখন দুইজনকে ভালোবাসে তখন আমি বাধা দেওয়ার কে? ইথানের মায়ের এই কথাতে আমি মনে করেছিলাম যে উনি আমাকে ভালোবাসেন। কিন্তু আমি তো ভুল ছিলাম। তাও মনে এখনো একটাই প্রশ্ন, সত্যিই কি উনি একদমই জানতেন না যে বিয়েটা আমার সাথে ছিল? আমি ইথানের দিকে ফিরলাম। ইথান আমার দিকে ফিরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কতটা সুন্দর লাগছে ওকে দেখতে। আমার মুখে মৃদু হাসি চলে এলো। আমি ইথানের একটু কাছে এগিয়ে এলাম। আর ওকে দেখতে দেখতে নিজের অজান্তেই আমার হাত বাড়িয়ে ওর গাল স্পর্শ করলাম। সেই মুহূর্তে ইথান আস্তে আস্তে চোখ খুলে আমার দিকে তাকিয়ে তারপর আমার হাতের দিকে তাকালো। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। আর হাতটা ওর গালের উপর থেকে উঠিয়ে এদিক ওদিক নাড়াতে নাড়াতে বললাম, মশা। মশা ছিল। ইথান আমার দিকে ভ্রুকুচকে তাকালো। হয়তো বুঝে গেছে। হায় হায়। এত পাতলা ঘুম। আরেকটু গভীর ঘুম হলে কি হতো? এখন ডু ইউ থিংক ফর? বলল ইথান। আমি একটু সাহস জুগিয়ে বললাম, নিজেকে অত বেশি চালাক মনে করার কিছুই নেই। ইথান তাচ্ছিল্য চোখে তাকিয়ে বলল, তোমারও নিজেকে ওভার জমাট ভাবার কিছুই নেই। কার মায়ের বড় গলা জানো? আমি রেগে গেলাম। উনি চোর বলছেন আমাকে? এখানে চুরির কি দেখেছেন? বিয়ে হয়ে গেছে আমাদের আর আপনি এখন আমার। আমি ছুতেই পারি আপনাকে। আমি রাগে জ্বলে বলে ফেললাম। বলার পরে খেয়াল হলো কি বলে ফেলেছি। আমি এক হাত দিয়ে নিজের মুখ ঢেকে বিস্ফোরিত চোখে ইথানের দিকে তাকালাম। ইথানের তাচ্ছিল্য ভাব এখন গাম্ভীর্যে পরিণত হয়েছে। ভাইরে ভাই, আমি আর আমার মুখ। কি করে ফেললাম এটা? আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। আর দ্রুত উল্টো দিকে ঘুরলাম। ওপাশ থেকে ইথান আর কোনো কথা বলল না। চলবে।